অর্থনীতির লাগামটা যদি আপনার হাতে থাকে, রাজনীতির লাগামটাও আপনার হাতে থাকবে। যে যদি একদম শুরুতেই চীনে চলে যায়, এইটা আবার আমাদের আমেরিকান বন্ধুদের ভালো নাও লাগতে পারে। সেখানে একটা জিওপলিটিক্যাল ইস্যু আছে। চীনের যে পজিশনিংটা সেটা ছিল হচ্ছে যেই আসুক ক্ষমতা আমি তার সাথে ব্যবসা করব। যে চাইনিজ ফরেন পলিসি ইভেন ইন এশিয়া, ইভেন সাউথ এশিয়া এখনও অর্থনীতি কেন্দ্রিক, বাণিজ্য কেন্দ্রিক। শেখ হাসিনা 2024-এ চায়নাতে যায় এবং সেই সফরটা কিন্তু ব্যর্থ হয়, এবং তার ব্যর্থতার অন্যতম একটা কারণ হচ্ছে টাকা না পাওয়া। যে কোনো উদীয়মান অ্যাটমিক পাওয়ারের পাশে সারভাইভ করা ছোট রাষ্ট্র হিসেবে খুব কঠিন। এই সফরটা ডিফাইন হবে আমরা চায়না থেকে কত টাকা পাচ্ছি তার উপরে। আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ টু সারভাইভ অ্যান্ড হাউ টু প্রসপায়ার। সো আপনার প্রায়োরিটি কি যুদ্ধ নাকি সারভাইভাল অ্যান্ড প্রসপ্যারিটি? জনাব আসিফ বিন আলী, আমাদের আলাপ যখন চলছে তখন আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার প্রথম বৈদেশিক সফর শেষ করলেন। সেটা প্রথম বৈদেশিক সফর সবসময় খুব উল্লেখযোগ্য হয় সব রাজনৈতিক দলের জন্য। তো সবার মধ্যে এই প্রশ্নটা আসছে যে মালয়েশিয়া কেন প্রথম সফর হলো? প্রথমত এবারকার যে সফর, এটা নিয়ে খানিকটা আলাপ আলোচনা হচ্ছিলই যে বাংলাদেশের এই নির্বাচিত প্রধানমন্ত্রী সে চায়নাতে আগে যাবে, ভারতে আগে যাবে নাকি যুক্তরাষ্ট্রে আগে যাবে। এই আলাপটার মাঝখানে মানে যে আলাপগুলো হয়েছে সেখানে জিয়াউর রহমানের এক্সাম্পল এসছে, খালেদা জিয়ার এক্সাম্পল এসছে। জিয়াউর রহমান তার প্রথম দিককার যে দুটো সফর, একটা ইরানে করেন, একটা চীনে করেন। অন্যদিকে খালেদা জিয়া তার প্রথম সফর যুক্তরাষ্ট্রে এবং পরে ভারতে করেন। তো এইবারের আলাপটা হচ্ছে চীন প্রশ্নটা থেকেই গেছে, এবং বাংলাদেশ আসলে চীনের প্রতি অর্থনৈতিকভাবে অনেকভাবেই নির্ভরশীল, এবং চীনের কাছ থেকে খানিকটা টাকা পয়সাও লাগবে। কিন্তু এই সফরটা যখন আলাপ আলোচনা হচ্ছিল, মানে যেটা বোঝা যায় যে যদি একদম শুরুতেই চীনে চলে যায়, এইটা আবার আমাদের আমেরিকান বন্ধুদের ভালো নাও লাগতে পারে। সেখানে একটা জিওপলিটিক্যাল ইস্যু আসছে। কারণ আমরা জানি যে অন্য যে কোনো সময়ের থেকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকান প্রভাব অনেক বেশি। অন্যদিকে চীনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, চীন আসলে বাণিজ্যের জায়গা থেকেই চিন্তা করে। আপনি দেখবেন যে 2024-এর নির্বাচনের পরে চীন খুব মানে জোরালোভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এমনকি জুলাই মাসে যখন আন্দোলন চলছে তখনও কিন্তু চীনের রাষ্ট্রদূত পাবলিকলি এগুলো নিয়ে কথা বলেছে এবং এক ধরনের সমর্থন ব্যক্ত করেছে। আবার 5 অগস্টের পরে যখন ওই সময়ের সরকারের পদচ্যুতি ঘটেছে, তখন কিন্তু সবার আগে চীনের অ্যাম্বাসেডারই আবার জামাতের অফিসে গেছে এবং হচ্ছে বিএনপির অফিসেও গেছে। তো চীনের যে পজিশনিংটা সেটা ছিল হচ্ছে যেই আসুক ক্ষমতা আমি তার সাথে ব্যবসা করব, এবং বাংলাদেশও এই পার্টটা খুব ভালোভাবেই এখন বোঝে। কিন্তু সরাসরি প্রথমে চীনে গেলে যে ধরনের একটা মেসেজিং ক্রাইসিস হতো, আমার মনে হয় যে ওই মেসেজিং ক্রাইসিসটাকে বর্তমান সরকার এড়িয়ে যেতে চেয়েছে, এবং তার জন্য মালয়েশিয়া একটা গুড পয়েন্ট। দুটো কারণে, একটা হচ্ছে যে মালয়েশিয়াতে আমাদের শ্রম বাজার ওপেন করতে হবে। আপনি জানেন যে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমিকদের নেওয়া বেশ খানিকটা সময়ের জন্য বেশ কিছু অবস্ট্যাকলস তৈরি হয়েছে, অনেকগুলো কারণেই হোক। তো সেইটাকে ওপেন আপ করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে মালয়েশিয়া ইটসেলফ আ প্রোগ্রেসিভ ডেভেলপড মুসলিম কান্ট্রি। সে গ্লোবাল জিওপলিটিক্যাল পাওয়ারের যে অনেক বড় প্লেয়ার, ব্যাপারটা তা না, কিন্তু ডেভেলপমেন্ট, ইকোনমি, এই জায়গাগুলো থেকে মালয়েশিয়ার একটা ইম্পর্টেন্স রয়েছে। সো এটাও গভর্নমেন্টের দিক থেকে একটা মেসেজিং হতে পারে। অনেকেই বলেন যে মালয়েশিয়া আসলে চীনের যে ধরনের প্রভাব রয়েছে, কারণ চীনের একটা বড় বিজনেস হচ্ছে মালয়েশিয়াতে, সেটাই আসলে আগে ছোট ভাইয়ের কাছে গেলাম পরে বড় ভাইয়ের কাছে গেলাম, এটাও কি? সেটা হতে পারে। মানে এগুলো তো আমরা ধরেন ব্যাখ্যা করছি, হ্যাঁ, এবং এই ব্যাখ্যাগুলো এক একজনের এক এক রকমের ব্যাখ্যা থাকতে পারে। আমি জিওপলিটিক্যাল জায়গা থেকে যেটা বুঝি সেটা হলো যে গভর্নমেন্ট একটা ক্লিয়ার মেসেজিং করতে চেয়েছে, এবং শুরুতেই একদম যদি চায়না চলে যেত, এইটা আসলে মেসেজিংটা একটু প্রবলেমেটিক হতো। ওকে, সেই জায়গা থেকে মালয়েশিয়াতে যাওয়াটা ওইটা অ্যাভয়েড করতে হেল্প করেছে। সো এখন সেকেন্ড কান্ট্রি, থার্ড কান্ট্রি, ফোর্থ কান্ট্রি কোথায় যাচ্ছে যে কোনো কেউ হতে পারে। আপনি বারবার বলছেন, বা অনেকেই যখন এই সফর চলার সময় অনেকেই বলেছেন যে চীন আসলে এই মুহূর্তে আমরা সবসময় দেখি যে বাংলাদেশের অর্থনীতির জন্য চীনের বিনিয়োগ একটা বড় ইস্যু সব ক্ষেত্রে। চীন আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার বহু বছর ধরেই,
কিন্তু এই আলাপটাও উঠছে যে চীন আসলে সেই স্ট্র্যাটেজিক পার্টনারের জায়গা থেকে এখন কিছুটা পলিটিক্যাল পার্টনারশিপে আসতে চায়। আপনার কি তাই মনে হয়? এটা একটু বলা ওভার জেনারেলাইজড হয়ে যাবে, কারণ চীনের যে ফরেন পলিসি এটা অনেক বেশি অর্থনীতি কেন্দ্রিক। কারণ পলিটিক্সে ইনভলভ হওয়ার রিস্কটা হচ্ছে যে এটার যেমন গেইন অনেক বেশি, এইটার রিস্কও অনেক বেশি। চায়না তার ফরেন পলিসির ক্ষেত্রে যে প্যাটার্নটা আমরা লক্ষ্য করি অ্যাক্রস আফ্রিকা বলি কিংবা এশিয়া বলি, সে অর্থনীতির উপরে বেশি ফোকাস করে। দেখেন, ইভেন 2001 থেকে 6 সাল পর্যন্ত যখন বিএনপি সরকার ছিল, 4 দলীয় জোট সরকার ছিল, তখনও বাংলাদেশের লুক ইস্ট পলিসি অনেক আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে বিএনপিপন্থী বুদ্ধিজীবী বা জামাতপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে এগুলো এক ধরনের ফ্যাশনের মতন ছিল। এইটা পরবর্তীতে কিন্তু আমেরিকানদের সাথে সম্পর্ক খারাপ করেছিল খানিকটা, কারণ অনেক বেশি চায়না প্রীতি ডেফিনেটলি একটা ইস্যু তৈরি করে। আমি আশা করব যে এখনও আবার ওই জিনিসটা রিপিট হবে না, বিকজ আমাদেরকে মনে রাখতে হবে যে লুক ইস্ট পলিসি অনেক ক্ষেত্রে মিসট্রান্সলেটেড হতে পারে। সো ব্যালেন্সিং বিটুইন চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া, এই ব্যালেন্সিং এর প্রসঙ্গে আমি আসবো, কিন্তু তার আগে একটু এটাও অনেকেই বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যে এই মুহূর্তে চায়না আসলে সাউথ এশিয়াতে তাদের রাজনৈতিক ক্ষমতা বাড়াতে চায়। কারণ হচ্ছে সে দেখছে যে পাকিস্তানের সাথে তার সম্পর্ক ভালো, মায়ানমারের সাথে তার সম্পর্ক ভালো, এদিকে বাংলাদেশ, ভারতের সাথে তার সম্পর্ক এই মুহূর্তে খারাপ, বা বলা যেতে পারে একটা মানে স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে তাদের, কিন্তু সেটা খুব ভালো বলা যায় না। কারণ ভারতকে দুর্বল দেখাতে হলে বা ভারতকে দুর্বল করতে হলে তখন আসলে এই রাজনীতিতে তাকে ঢুকতে হবে। এই ব্যাখ্যাটা অনেকেই দিচ্ছেন। রিয়েলিস্ট ব্যাখ্যার জায়গা থেকে দেখানো হয় যে ওকে ফাইন, যে চায়না, ইন্ডিয়ানরা যেভাবে ব্যাখ্যা করে যে চায়না ভারত ঘেরাও পলিসি নিয়েছে, হ্যাঁ, যে চায়না ভারতের আশপাশের রাজ্যগুলোতে নিজেদের উপস্থিতি অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক বাড়াতে চাচ্ছে। দেখেন, এই ব্যাখ্যাগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করা যায়, হ্যাঁ, কিন্তু আমি যে জায়গাটা থেকে বুঝি যে চাইনিজ ফরেন পলিসি ইভেন ইন এশিয়া, ইভেন সাউথ এশিয়া, এখনও অর্থনীতি কেন্দ্রিক, বাণিজ্য কেন্দ্রিক। কারণ যে কোনো ধরনের লার্জার পলিটিক্যাল এঙ্গেজমেন্ট এইটা চাইনিজরা রিস্কি মনে করে, এবং তাদের যদি এই যে পলিটিক্যাল ইনভলভমেন্ট অনেক বেশি হতো, তাহলে আমরা দেখতাম আওয়ামী লীগ নিয়ে তারা একটা পজিশন নিত। তারা কিন্তু আওয়ামী লীগ নিয়ে কোনো পজিশন নেয়নি। বিএনপির যদি কেউ মনে করে যে বিএনপির দুর্দিনে চায়না বিএনপি নিয়ে পজিশন নিবে না, চায়না এটা নিবে না, হ্যাঁ, বা জামায়াতের কেউ যদি মনে করে এটা নিবে না, কারণ চায়না তার ইন্টারেস্টের জায়গা থেকে কাজ করবে। শ্রীলঙ্কাতে আমরা সেম জিনিস দেখেছি, প্রচুর টাকা দিয়েছে, ঋণ দিয়েছে, বন্দর বানাতে হেল্প করেছে। পলিটিক্সে যতটুকু দরকার অতটুকুই ওর বেশি ইনভলভ হয়নি। কারণ দেখেন, অর্থনীতির লাগামটা যদি আপনার হাতে থাকে, রাজনীতির লাগামটাও আপনার হাতে থাকবে। এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং। এখন অনেকে ওই দিক থেকে ব্যাখ্যা করতে পারে। বাংলাদেশে মানে এই কনটেক্সটটা খুব জরুরি। শেখ হাসিনা 2024-এ চায়নাতে যায়, এবং তার কিন্তু শেষ সফর ছিল সেটা, এবং সেই সফরটা কিন্তু ব্যর্থ হয়, এবং তার ব্যর্থতার অন্যতম একটা কারণ হচ্ছে টাকা না পাওয়া। বাংলাদেশের অর্থনীতি যে ধরনের চাপে রয়েছে, এটা বিশেষ করে কোভিডের পর থেকে, এবং এখনও যথেষ্ট চাপ রয়েছে। আগামী বছরখানিকের মধ্যে যদি ভালো অর্থের সংস্থান না হয় আমাদের জন্য, এইটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে বিপজ্জনক, এবং অর্থনীতিতে বিপজ্জনক হওয়া মানে এটা পরবর্তীতে রাজনীতিতে বিপদ তৈরি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসলেন, তিনিও কিন্তু চায়না সফরে গেছেন। চাইনিজরা তখন অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে অর্থনৈতিক ডিলে ওইভাবে এঙ্গেজ হয় নাই। স্বাভাবিক, এটা যে কোনো দেশই ওটা চাইবে না। সো এখনকার গভর্নমেন্ট যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এবং এটার একটা 5 বছরের ম্যান্ডেট রয়েছে, তার মানে এটা মোর স্টেবল। ওই অর্থে চাইনিজদের সাথে অর্থনৈতিক লেনদেনের সুবিধাটা বাড়তে পারে। কারণ বাংলাদেশের এখন অর্থের উৎস 3টাই হতে পারে। একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সাচেস IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক, কিন্তু সেইখান থেকে টাকা নিতে যাওয়ার বিপদ আছে। আমরা ইতিমধ্যে দেখছি যে NBR-এর সংস্কারের ব্যাপারে যেটা এখন সরকার রাজি হচ্ছে, এবং রাজি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে IMF-এর প্রেশার, ভ্যাট ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে এগুলোতে প্রেশার থাকে, ভর্তুকি কমিয়ে আনার প্রেশার থাকে। সো ওইটা পলিটিক্যালি খুবই রিস্কি। সেকেন্ড একটা অর্থের উৎস হতে পারে যে আমেরিকার কাছে যাওয়া, কিন্তু সেইটা আমরা ইতোমধ্যেই অলরেডি আমেরিকার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো সেই এবং আমেরিকার এইডে অনেক কাটছাট হয়েছে। সো ওইটাও একটা ইস্যু আছে। থার্ড একটা অপশন, যেটাকে আমরা বলি সস্তা টাকা, সহজ শর্তে সস্তা টাকা, সেটা হচ্ছে চায়না।
আমাদের একটা ফোর্থ উৎস ছিল জাপান, কিন্তু জাপানের সাথে সম্পর্ক যথেষ্ট খারাপ হওয়া শুরু করে হাসিনা গভর্নমেন্টের শেষের দিকে, এবং এইটা একটা বিশেষ অবস্থায় চলে যায় ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময়। সো এই গভর্নমেন্ট যদি জাপানের সাথে সম্পর্কটা উদ্ধারের চেষ্টা করে, ভালো করে, তাহলে হয়তো বা জাপানের ওই অপশনটাও হতে পারে। কারণ আমরা ইতোমধ্যেই দেখেছি যে জাপান আমাদের অনেকগুলো ঋণ দেওয়ার শর্ত টর্ত চেঞ্জ করে ফেলেছে, জটিল করে ফেলেছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে ওই সম্পর্কের যে পার্থক্যটা। সো সবগুলো বিবেচনায় চায়না হচ্ছে সব থেকে রিলায়েবল এবং সহজ শর্তে টাকা পাওয়ার অন্যতম একটা উৎস, কম ইন্টারেস্টে, সবচেয়ে কম ইন্টারেস্টে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট আমার ধারণা সেই জায়গা থেকে চিন্তা করেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি এরই মধ্যে আপনার কথা থেকেও যদি ধরি যে এরই মধ্যে আমি আমেরিকার সাথে এক ধরনের চুক্তিবদ্ধ হয়ে আছি, সেটা নিয়ে নানা সমালোচনা আছে। চায়নার সাথে আমার বন্ধুত্ব বাড়ছে, আবার ভারত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাশিয়ার আবার প্রচুর ইনভেস্টমেন্ট। এই যে চারটা পরাশক্তি, অনেকেই বলেন যে আমাদের রাষ্ট্রনীতি হওয়া উচিত ব্যালেন্সড, আমি সবার সাথে একই রকম থাকবো। আবার অনেকে এটার কাউন্টারে বলেন যে রিস্ক নিতে হবে, কারো না কারোর সাথে সম্পর্ক বেশি প্রয়োজন, সম্পর্ক বেশি ভালো রাখতে হবে। তাহলে একজনের সাথে বেশি ভালো করতে গেলে তো আরেকজনের সাথে খারাপ হবে। তো এই মুহূর্তে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশের জন্য কোনটা গুড চয়েস, রিস্ক অর ব্যালেন্স? রিস্ক তো অবশ্যই না, কারণ রাষ্ট্র আসলে রিস্ক না নিলে তো আবার আমি ভারতের সাথে, চীনের সাথে আমার সম্পর্ক ভালো হলো, ভারত তো মন খারাপ করবে না। এইটা আসলে কি ফরেন পলিসি ওইভাবে কাজ করে না। হ্যাঁ, আমরা বাংলাদেশে যখন ফরেন পলিসির আলাপ আলোচনা করি, আমরা না এইগুলোকে চিন্তা করি প্রতিবেশীর ঝগড়ার মতন, যে আমি আর চেহারা দেখবো না, মুখ দেখবো না, একটু ঢিল মেরে আসবো, এই টাইপের। এর সাথে বসলে ওর সাথে বসা যাবে না। হ্যাঁ, অনেক জায়গায় ফাইট খুব ইন্টেন্স হয়, ফরেন পলিসির অনেক জায়গা রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে। মিডল ইস্টে এই জিনিসগুলো অনেক এক্সট্রিম পর্যায়ে চলে যায়। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এতটা এক্সট্রিম না, আমরা যতটা এটা দেখাই। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে এটা একটা স্ট্র্যাটেজিক পজিশনিং যেটাকে বলা যায়। বাংলাদেশকে আসলে বাংলাদেশের জন্য শুধুমাত্র প্রশ্নটা চায়না আমেরিকার না, কিংবা চায়না রাশিয়ারও না, কিংবা রাশিয়া আমেরিকা না। বাংলাদেশকে তিনটা জিওপলিটিক্যাল কোয়েশ্চেন ডিল করতে হয়। অন্য দেশের ক্ষেত্রে এটা খুব সোজা সাপটা, হয় আমেরিকা নাহলে রাশিয়া। ইউরোপের ক্ষেত্রে হয় আমেরিকা না হলে রাশিয়া। আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না, আমাদেরকে প্যারালালি তিনটা কোয়েশ্চেন ডিল করতে হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে আমেরিকা রাশিয়া, আমরা আমেরিকার দিকে যাব নাকি রাশিয়ার দিকে যাব। এখন দেখেন, রাশিয়া আমাদের হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্টে ইনভেস্ট করেছে, এবং নিউক্লিয়ার প্ল্যান্টে ইনভেস্ট করা মানে কিন্তু এটা শুধু এককালীন না, এটা আগামী 20-25 বছর তারও বেশি সময় ধরে ট্রেনিং, অর্থনীতি, রুলস, রেগুলেশন সব জায়গায় ইনভলভ। আমেরিকা হচ্ছে যে আমাদের সব থেকে বড় বিজনেস পার্টনার, ওই অর্থে আমরা সব থেকে বেশি পণ্য সেখানে দেই, ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট, এবং সেখান থেকে রেমিটেন্স নিয়ে আসি এই পণ্যগুলো বিক্রি করে, এবং ডোনেশনের জন্য আমরা তার প্রতি নির্ভরশীল। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমেরিকা চায়না প্রশ্ন। আমেরিকা চায়না প্রশ্নে আমাদেরকে ঠিক করতে হবে আমেরিকার দিকে যাব নাকি চায়নার দিকে যাব, কারণ আমরা আমেরিকায় বিক্রি করছি, করে টাকা ইনকাম করছি, ওই টাকা দিয়ে চায়না থেকে আমরা পণ্য কিনছি, সেই সম্পর্কের যে ধরন। থার্ড যেটা রিজিওনাল কোয়েশ্চেন, সেই রিজিওনাল কোয়েশ্চেনটা হচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না। কারণ ইন্ডিয়া এবং চায়না দুইটাই নিউক্লিয়ার স্টেট, সাউথ এশিয়াতে এবং এশিয়াতে তার প্রভাব যথেষ্ট বেশি। আমরা ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রি অ্যাট দ্য সেম টাইম। সো ধরেন, চায়নার প্রতি আমরা অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট হলেও আমার বর্ডার তো ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট, আমার সিকিউরিটির অনেক কিছু ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। যদি কনসিস্টেন্টলি বর্ডারে ঝামেলা হতে থাকে, আমাদের ধরেন অনেক ধরনের প্রবলেম তৈরি করবে। তো ফলে বাংলাদেশ এই যে তিনটা কি কোয়েশ্চেনের মধ্য দিয়ে যায়, এখানে যদি কেউ বলেন যে বাংলাদেশকে রিস্ক নিতে হবে, উইথ ডিউ রেসপেক্ট টু দোজ ন্যারেটিভস, আমার মনে হয় যে এইটা অনেক বেশি আনরিয়েলিস্টিক। কারণ তারা মানে যুদ্ধ, সংঘর্ষ, ফাইটের জায়গা থেকে চিন্তা করছেন। আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ টু সার্ভাইভ অ্যান্ড হাউ টু প্রসপায়ার। সো আপনার প্রায়োরিটি কি যুদ্ধ নাকি সার্ভাইভাল অ্যান্ড প্রসপ্যারিটি? আমার প্রায়োরিটি হচ্ছে সার্ভাইভাল অ্যান্ড প্রসপ্যারিটি, এবং সার্ভাইভাল এবং প্রসপ্যারিটির পূর্ব শর্তই হচ্ছে ইস্যু ভিত্তিক ডিল করা। আমার যেখানে আমেরিকার সাথে ইস্যু আমি তার সাথে ডিল করব, যেখানে চায়নার সাথে ইস্যু আমি তার সাথে ডিল করব। আমার গলায় গলায় দেখানোর দরকার নাই যে তোমার সাথে বন্ধুত্ব করে আমি সবার সাথে শত্রুতা করব, কারণ এই জিনিসটা ওইভাবে কাজ করবে না। আর আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দেখেন, যে কোনো উদীয়মান অ্যাটমিক পাওয়ারের পাশে সারভাইভ করা ছোট রাষ্ট্র হিসেবে খুব কঠিন, এবং সেই ক্ষেত্রে সেই ছোট রাষ্ট্র যদি বুদ্ধিমান না হয় তাহলে মুশকিল আছে। তো ওই জন্য আমাদেরকে দেখতে হবে ভিয়েতনাম কেমন করে চায়নার পাশে সারভাইভ করে, সিঙ্গাপুর কেমন করে সারভাইভ করে। আমাদেরকে আসলে উত্তর কোরিয়া হওয়ার দরকার নাই তো,
মানে আমি মানে কোন জায়গায় কি তাইওয়ান মহাভারত কি করে উদ্ধার করব। শক্তিশালী হয়ে থাকে? হ্যাঁ, সো আমাদেরকে ওই আলাপে যাওয়া যাবে না, আমাদেরকে ব্যবসা করতে হবে, যার সাথে যে বিষয় আমাদের সম্পর্ক সেটা মেনটেন করতে হবে, এই জিওপলিটিক্যাল গেমে ঢোকা যাবে না। ঢোকা যাবে না। সেক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সফর শেষ হলো, স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশিদের মধ্যে যখন আমাদের প্রধানমন্ত্রী সফরে যান তখন আমরা এক্সপেকটেশন সুপার হাই করে রাখি যে নানা কিছু হয়তো আসবে। সো আপনি কিভাবে দেখছেন চীন এবং মালয়েশিয়া সফর শেষে আমাদের ঝুড়িতে কি আসলো? দেখেন, আমাদের ঝুড়িতে কি আসলো এটা আরও বিস্তারিত বলতে আরও খানিকটা সময় লাগবে, কারণ যে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে এবং যে আলাপগুলো হয়েছে সেগুলো আরও বিস্তারিত দেখতে হবে। তবে একটা গ্লেন্স যে আলাপগুলো হচ্ছে সেটার ভিত্তিতে যেটা বলা যায় যে মালয়েশিয়াতে আমাদের যে শ্রমিকের জন্য যে বাজারটা সেটা রিওপেন হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটা খুব ভালো একটা লক্ষণ। এবং এখানে যদি শ্রমিকরা আরও বেশি যেতে পারে সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো, কাজের জন্য ভালো। চায়নার ক্ষেত্রে দুটো প্যাটার্ন, একটা হচ্ছে সামরিক সহযোগিতার জায়গা থেকে আমরা জানি যে কিছু সামরিক সরঞ্জাম কেনার কিছু ব্যাপার ঘটবে, এবং আর একটা হচ্ছে যে অর্থনৈতিক কিছু সহযোগিতার ব্যাপার, এবং থার্ড হচ্ছে যে কিছু টেকনিক্যাল ইস্যু, স্কিল বেসড যে ব্যাপারগুলো রয়েছে সেখানেও। তো এই জায়গাগুলোতে সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র ওপেন হবে। তবে আমার মনে হয় যে আলটিমেটলি এই সফরটা ডিফাইন হবে আমরা চায়না থেকে কত টাকা পাচ্ছি তার উপরে। যদি আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে সেটা ইনভেস্টমেন্ট হোক, ঋণ হোক বা সহযোগিতা হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা যদি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডলার পাই চায়নার কাছ থেকে, যেটা আমাদের অর্থনীতির উপরে যে চাপটা তৈরি হয়েছে সেটাকে খানিকটা রিডিউস করবে, আমার মনে হয় যে সেটাই সব থেকে বড় পাওয়া।